আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে ষষ্ঠ অধ্যায় কনিক্স, এই অধ্যায়টা এখানে একদম নতুনভাবে আমরা এটা শুরু করবো এখানে। সো যারা এখনো ক্লাসগুলো সিকোয়েন্সিয়ালি করছেন না, আজ থেকে আপনি জয়েন করতে পারেন ক্লাসগুলোতে, যাতে করে প্রত্যেক দিনে আপনি নতুন নতুন ভিডিওগুলো নতুনভাবে শিখতে পারেন এখানে। ওকে, তো আমরা এখানে কনিক শেখার আগে আমাদের এখানে কনিকের আগে ডেফিনেশনটা বুঝতে হবে এখানে, যে কনিক কি মূলত। এখানে কনিক বলতে আমরা মূলত এখানে বুঝবো আসলে এটা আর কি কনিক। এখানে তো দেখতে পাচ্ছেন এখানে যে জাস্ট এটাই হচ্ছে আমাদের কনিক। এখানে যে আমাদের একটা কোণ থাকবে এখানে, দেখুন আমাদের এখানে একটা কোণ আছে। সো আমি এটা যে আর্ট করে দেখার ট্রাই করি এখানে। তো মোটামুটি হচ্ছে কনিকটা হচ্ছে এরকম আর কি, যে আমাদের তো এরকম একটা আমাদের এখানে কোণ থাকবে এখানে। ওকে, আর আমাদের এখানে একটা কি থাকবে, এরকম বৃত্ত একটা দিয়ে দেন এখানে, বেশি একটু বড় হয়ে গেল এখানে। ওকে, এটাই মূলত একটা কনিক, বা এটা আমাদের একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে অ্যাড করতেছি এখানে, এই দুটো এখানে বাদ দিয়ে। তো এটাকে আমি জাস্ট আগে হ্যাঁ করে নেই, এটা ইরেজ করে দিয়ে আমরা করবো কি, এখানে আমরা একটা দুটো রেখা নেবো এখানে। ওকে, দুটো সরল রেখা নেবো এখানে। এই জন্য আমরা এটা নিচে একটু লিখি এখানে। তো এখান থেকে ধরে আমরা করবো কি, এই বরাবর একটা নেবো এখানে, অ্যান্ড এখান থেকে ধরে আমি এই বরাবর একটা নেবো এখানে। ওকে, এটাই কিন্তু আমাদের একটা মোটামুটি কনিক এখানে। বা আপনি যদি এখানে আরো একটু সুন্দর করে আর্ট করতে চান, মানে এভাবে একটা কোণ আর্ট করবেন এখানে। আর্ট করে করবেন কি, এখানে হচ্ছে আপনার একটা বৃত্ত আর্ট করে দেবেন এখানে। এটা হচ্ছে মূলত কনিক এখানে, যেখানে একটা আমাদের কোণ থাকবে এখানে। ওকে, কারণ এই কনিকের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে এখানে। তো আমাদের এখানে কনিকের মধ্যে এখানে যা যা পড়বে এখানে, যেমন পরাবৃত্ত, পরাবৃত্ত, তারপর এখানে থাকবে হচ্ছে আমাদের এখানে উপবৃত্ত থাকবে এখানে, এবং অধিবৃত্ত থাকবে এখানে। ওকে, আমরা এখানে পরাবৃত্ত কি, উপবৃত্ত কি এবং অধিবৃত্ত কি প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। শুধু এই না, আমাদের এই কনিকের মধ্যে আরো কিছু ডেফিনেশন থাকবে, যেমন বৃত্তও কিন্তু আমাদের কনিকের মধ্যে পড়বে এখানে। বৃত্ত বৃত্ত আমরা ফার্স্ট পেপারে পড়ছি এখানে। এবং আমাদের সরলরেখা কিন্তু কনিকের মধ্যে পড়বে এখানে, সরলরেখা। ওকে, বা বলতে পারেন এক জোড়া সরলরেখা এখানে, এক জোড়া সরলরেখা। তা আপনার মনে একটা কোশ্চেন হতে পারে যে এক জোড়া সরলরেখা আমি কেন বললাম, কারণ এখানে একটা বিষয় দেখুন, এই কনিক আর্ট করতে গেলে আমাদের কিন্তু দুইটা কিন্তু রেখা এখানে আছে এখানে। ওকে, এই যে দুইটা রেখা, তো আমি এটাকে যদি এ দেই, এ বি দেই, এবং এটা যে এসি দেই, তাহলে আমাদের কিন্তু এটা এক জোড়া সরলরেখা এখানে, এ বি এবং এসি এখানে। তো কনিক হতে গেলে কি লাগবে এখানে, এক জোড়া সরলরেখা হতে হবে। মানে একটা সরলরেখা দিয়ে কখনো কনিক বানা যাবে না এখানে। ওকে, তো এই জন্য এক জোড়া সরলরেখা এখানে বললাম এখানে। এখন আমাদের এখানে পার্ট টু বইয়ের যে মূল বেসিকটা এখানে, যে কনিক বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখানে প্রথমত দেখবো, যে কনিক মূলত কি এখানে। তো কনিক হতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের একদম একদম ইনিশিয়ালাইজ আমরা যে বিষয়টা শিখবো এখানে, আমরা প্রথমত একটা এখানে এরকম সরলরেখা নেবো এখানে, মানে একটা কোঅর্ডিনেট নিয়ে নেবো, এক্স এবং ওয়াই অক্ষ নেবো এখানে। ওকে, তো এক্স এবং ওয়াই অক্ষ নিলাম এখানে। নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখানে একটা বিন্দু নিবো এখানে, এখানে একটা বিন্দু নেবো, পি একটা বিন্দু নেবো এখানে, মনে করুন যার আমি এখানে এক্স কম ওয়াই দিলাম এখানে। ওকে, তো এই পি বিন্দুটার একটা এখানে কাজ হবে, সেই কাজটা হচ্ছে কি, এই যে ওয়াই অক্ষ থেকে এর একটা দূরত্ব থাকবে এখানে, এবং এক্স অক্ষ থেকে এর একটা দূরত্ব হবে এখানে। ওকে, এই পি বিন্দুর জন্য আমি কিন্তু কাজ করতেছি এখানে, পি বিন্দুর জন্য এখানে, এই পয়েন্টের জন্য এখানে। তো আমি এখানে মনে করুন দিলাম এখানে এইটার নাম এম দিলাম এখানে, আর এটার নাম পি দিয়েছি এখানে, এবং এর নাম আমি এখানে এস দিয়েছি এখানে। ওকে, তো আমাদের তার মানে এখানে একটা বিষয় হবে, এস পি যে মানটা আছে এবং আমাদের এখানে যে হচ্ছে পি এম যে মানটা আছে এখানে, এই দুটো অনুপাতে একটা আমাদের ধ্রুবক থাকবে এখানে। ওকে, ধ্রুবক থাকবে এখানে। থাকার পর আমি যেখানে এভাবে, মানে অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এখানে, অনুপাতটা সবসময় একই থাকবে এখানে। মানে আপনি এসপি কে যদি কম দূরত্ব নেন বা পিএমটাকে কম দূরত্ব নেন, এদের অনুপাতটা অল টাইম ধ্রুবক থাকবে। তার মানে এখানে ভাগ করে যে মানটা পাবেন, মানে সব জায়গাতে আপনি সেম মানটা পাবেন এখানে। তো আপনি আরো যদি কিছু দূরত্ব নেন, ধরুন আমি এখানে এখানে একটা পি দিলাম এখানে। ওকে, এই পি এর জন্য আমাদের এখানে সেম দূরত্ব আমরা বের করবো, এখান থেকে বের করবো, এই জায়গা থেকে বের করবো, এবং কি এখান থেকে বের করবো। তো এর নাম আমাদের এখানে কি, এখানে আমাদের এর নাম আমি এম দিব এখানে, এর নাম এম দেবো এখানে, এন্ড এর নাম কি এস দেবো এখানে, এবং এর নাম আমাদের পি হবে এখানে, পি হচ্ছে এক্স কম ওয়াই এখানে পাবো। ওকে, সেম ভাবে আপনি চাইলে এখানে এখানে একটা দূরত্ব দিতে পারেন, এই যে এই জাতে এখানে, এই জাতে এখানে একটা পি দিবেন এখানে। ওকে, তো এন্ড সিমিলার ওয়েতে আপনি এখানে অনেকগুলো ভাবে দিবেন এখানে। ধরুন আমি এখানে একটা দিলাম, এখানে একটা পি দিলাম। আমি এটাকে আরেকটু বর্ধিত করে দিই, তাহলে একটু বেটার হবে। তো আমি এটাকে এভাবে নিয়ে এইদিকে বর্ধিত করলাম এখানে। তো তখন আমাদের কি হবে, এখানে এখান থেকে দূরত্ব নিতে হবে, এই এখান থেকে এই দূরত্ব হবে, এন্ড হচ্ছে আমাদের এখানে এখান থেকে একটা দূরত্ব হবে এখানে। তার মানে এই দূরত্বের একটা নাম আছে না এখানে, সেটা হচ্ছে আমি এখানে দিলাম পি দিলাম এখানে, পি হচ্ছে আমাদের এটা এক্স কম ওয়াই বিন্দু এখানে, এটা হচ্ছে আমাদের এম। ওকে, এটা হচ্ছে এম এখানে। আচ্ছা, তারপরে আপনি মনে করুন এখানে একটা দূরত্ব নিচ্ছেন, এই পয়েন্টে একটা দূরত্ব নিচ্ছেন এখানে। ওকে, এর জন্য আমাদের এখানে সেম অ্যাপ্রোচে কাজ করবো। এই এস থেকে আমাদের এখানে একটা দূরত্ব হবে এখানে, এন্ড এখান থেকে এখানে একটা দূরত্ব হবে। তো এর নাম আমাদের এখানে এম থাকবে, এর নাম আমাদের এম থাকবে, এর নাম হচ্ছে পি থাকবে এখানে, এটা হচ্ছে মনে করেন এক্স কম ওয়াই থাকবে এখানে অল টাইম। ওকে, তার মানে অনুপাতটা সবসময় সেম থাকবে এখানে। তো অনুপাতটা সেম থাকলে
আমাদের যে পয়েন্টগুলো আছে, আমাদের পি পয়েন্টগুলো আছে, এটাকে আমি যে যোগ করে দিই সবগুলো এখানে, হ্যাঁ। তো যোগ করে দিলে কিন্তু আমাদের এরকম একটা মানে এরকম একটা অংশ পাবো এখানে, যদিও এটা একটু মানে বেশি বাঁকা হয়ে যাচ্ছে এখানে, এখান থেকে এখানে থাকবেন, এখান থেকে এই অংশটা এখানে, ওকে। মানে মোটামুটি আর কি এরকম হবে যে আমাদের দুইটা রেখা থাকবে, এখানে এরকম একটা রেখা থাকবে। তো মূলত এটাকে কিন্তু আমরা কনিক বলবো এখানে, মানে আমাদের এখানে যে পয়েন্টগুলো এখানে থাকবে, এই পয়েন্টগুলো দিয়ে যদি আমি এখানে এটাকে ইন্টারসেক্ট করে দিই বা এখানে টানি নেই, তাহলে দেখা যাবে এরকম একটা আমাদের অর্ধবৃত্তাকার একটা অংশ থাকবে এখানে। এটাকে আমরা কি বলবো এখানে, কনিক বলবো এখানে। আই থিঙ্ক আমরা কনিকের ডেফিনেশন বুঝতে পারছি এখানে, আমাদের এখানে কনিকের এখানে এই যে ডেফিনেশনটা দেওয়া আছে এখানে, বইয়েও কিন্তু সেম অ্যাপ্রোচ এখানে বিষয়টা বলা আছে এখানে, হ্যাঁ। তো আমাদের এই যে ধ্রুবক যে মানটা আছে এখানে, এটাকে আমরা ই বলি এখানে, বা এর একটা আমাদের বাংলায় নাম আছে, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা বলা হয় এখানে, বা ইসেন্ট্রিসিটি এখানে বলা হয় এটাকে, ওকে। ইংলিশে বলা কি ইসেন্ট্রিসিটি বলা হয়, বা বাংলায় বলা হয় উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বলা হয় এখানে, ওকে। তো এই ধ্রুবকের মান কিন্তু এখানে, তো এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের আসলে আমরা এখানে চিনবো এটা আসলে পরাবৃত্ত হবে নাকি উপবৃত্ত হবে নাকি অধিবৃত্ত হবে এখানে। আর আমাদের এখানে একটা সরলরেখা পাবো না এখানে, এই যে সরলরেখাটা পেলাম, অর্থাৎ আমি এখানে যদি দেখি এই যে সরলরেখাটা আছে এখানে, এটাকে বলছে নিয়ামক রেখা বলা হবে এখানে, হ্যাঁ, নিয়ামক রেখা, নিয়ামক রেখা, বা এর আরো একটা নাম আছে এখানে, দ্বিকাক্ষ রেখা বলা হয় এখানে এটাকে, ওকে। কি বলা হয় এখানে, দ্বিকাক্ষ রেখায় বলা হয়, দ্বিকাক্ষ, যাক বানানটা আসলে ক আকার হবে এখানে, যদি এখানে মিসিং হয়েছে তা এখানে বলা আছে এখানে অবশ্য, নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা বলা হয় এখানে, ওকে। এই মানে এই রেখাটার নাম এখানে, এই রেখাটার নাম ক্লিয়ার। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে, আমাদের কনিক বলতে আমরা কি বুঝি এটা আমরা বুঝতে পারছি এখানে। এখন আমরা এখানে পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত এই বিষয়গুলো তো আমরা এখানে আসবো এখানে। যে পরাবৃত্ত বলতে আমরা কি বুঝি, আমরা প্রথমত এই বিষয়টা দেখবো এখানে, পরাবৃত্ত বলতে আমরা কি বুঝি এখানে, তারপরে আমরা অধিবৃত্ত এবং উপবৃত্তের দিকে আমরা চলে যাবো এখানে, ওকে। পরাবৃত্তটা আমাদের মূলত কি এখানে আমরা দেখবো এখানে। তো কনিক বলতে আমরা কি বুঝলাম এখানে, কনিক বলতে বুঝলাম আমাদের এরকম থাকবে যে একটা আমরা এখানে একটু আর্ট করা দেখাচ্ছে, আর্ট করার প্রসেসটা এখানে, আমরা কনিক আমরা কিভাবে আর্ট করব বা আমরা চিত্রের মাধ্যমে কিভাবে দেখবো এখানে। আমরা প্রথমত একটা সমকোণী ত্রিভুজ নেবো এখানে, ওকে। একটা সমকোণী ত্রিভুজ নেবো, মানে একটা কোণ 90 ডিগ্রি হবে এখানে। এই সমকোণী ত্রিভুজটা যখন নেবো তখন আমি করবো কি, এই অতিভুজটাকে আমি ভাঁজ করবো এভাবে এখানে, ওকে। ভাঁজ করলে কিন্তু মোটামুটি আমাদের যে ওই যে আমরা যখন ঝালমুড়ি খাই, তো ঝালমুড়ি মামা যে কি করে এখানে, এই একটা পেপারকে পল্টে দেয় না, মানে একটা ভাঁজ করে দিয়ে একটা কণিক মানে একটা কোণ আকৃতির একটা দিয়ে দেয় না, মানে কিছু একটা করে দেয় আর কি, নাম জানি না আই থিঙ্ক। এটাই মূলত একটা কিন্তু কণিক এখানে। তো আমরা এখানে করবো কি, এরকম ত্রিভুজ আকৃতির একটাকে এভাবে ভাঁজ করবো, ভাঁজ করে মোটামুটি আমাদের এরকম একটা অংশ করবো, এরকম একটা কোণ আকৃতি আমি এরকম একটা বানাই নেবো এখানে। এটাই মূলত আমাদের এখানে কণিক এখানে হচ্ছে, ওকে। এটা হচ্ছে আমাদের কি মূলত কণিক এখানে। তো এই কণিকের মধ্যে আমরা এখন দেখবো যে উপকেন্দ্র মানে পরাবৃত্ত বলতে কি বুঝি এখানে। তো পরাবৃত্ত করতে গেলে আমাদের করতে হবে কি, আমরা এই বরাবর একটা আমি কোপ মারি দেবো এখানে, এই বরাবর, হ্যাঁ, কোপ মারি এটা কেটে নেবো এখানে, ওকে। তো এটাকে আমি যে কেটে নেই তাহলে কি হবে এখানে, এই অংশটা মোটামুটি আমাদের এরকম একটা বৃত্তাকার হবে এখানে, এরকম একটা অংশ হবে এখানে, ওকে। এটাই মূলত আমাদের পরাবৃত্ত এখানে, হ্যাঁ। কণিককে যখন আমি এখানে এইভাবে আড়াআড়ি ভাবে কাটবো বা এইভাবে যখন কাটবো এখানে, তখন আমাদের এই যে অংশটা পাচ্ছি না এখানে, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এটাই মূলত আমাদের এখানে পরাবৃত্ত এখানে, ওকে। এটা আমাদের কি পরাবৃত্ত এখানে। এন্ড উপবৃত্ত বলতে আমরা কি বুঝবো এখানে, যখন আমি কণিককে এই বরাবর কাটবো এখানে, এই বরাবর, এই বরাবর যখন কাটবো তখন দেখা যাচ্ছে আমাদের এখানে এখানে মানে এরকম একটা অংশ হবে, মানে কাটার পর এরকম, মানে আমি এক্স্যাক্টলি দেখাতে পারছি না বিষয়টা এখানে, মানে এরকম একটা গোলাকার একটা অংশ হবে এখানে, এরকম একটা অংশ হবে, এই যে এখানে দেখুন, এই যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের উপবৃত্ত মূলত এখানে, ওকে। আর অধিবৃত্ত বলতে আমরা কি বুঝবো এখানে, অধিবৃত্ত বলতে আমাদের দুটা কণিক লাগবে এখানে, কয়টা লাগবে এখানে কণিক, দুটা কণিক লাগবে এখানে, দুটা কণিককে কাটলে আমাদের অধিবৃত্ত পাওয়া যাবে এখানে। তো এখানে একটু জাস্ট দেখাচ্ছি, আমি দুটা কণিক এখানে আর্ট করে দেখাচ্ছি এখানে, দুটা কণিক আর্ট করাবো, ওকে। তো আমি এখানে এই বরাবর আরেকটা এখানে নিলাম এখানে, এই কণিক নেওয়া মানে এইরকম ভাবে আর্ট করার পর আমরা করবো কি, এখানে একটা এরকম বৃত্তাকার অংশ দিয়ে দেবো, জাস্ট বোঝানোর খাতিরে আমি দিচ্ছি এখানে। অ্যাকচুয়ালি আপনি একটু খাতায় একটু সুন্দর করে জ্যামিতি বক্সের মাধ্যমে আরো সুন্দর করে আর্ট করতে পারেন এখানে। এন্ড আমাদের এখানে এখানে একটা অংশ হবে এখানে, এই জায়গাতে মোটামুটি এরকম হবে এখানে, ওকে। আর আমরা করবো কি, এই বরাবরটা আমি রেখাটা নিয়ে নেবো এখানে, এই বরাবর এই অংশটা আমি কেটে ফেল দেবো এখানে, মানে এটা একটু বেশি হয়ে গেল, আমি জাস্ট সমানভাবে নিয়ে নিই এখানে। এই অংশটা আমি এখান থেকে কেটে ফেল দেবো এখানে, ওকে। এই অংশটা যদি আমি কেটে ফেল নেই তাহলে আমাদের কিন্তু অংশটা মোটামুটি এরকম হবে এখানে, যে এরকম হবে যে আমাদের এইদিকে একটা এরকম একটা অর্ধবৃত্তাকার হয়ে যাবে এবং এই পাশে একটা হবে এখানে। তো এটাই মূলত কিন্তু অধিবৃত্ত এখানে, ওকে। এইটাই মূলত আমাদের এখানে কণিকের কি অধিবৃত্ত এখানে। আই থিঙ্ক আমরা এখানে অধিবৃত্ত কি এটা আমরা বুঝতে পারছি এখানে ক্লিয়ার ভাবে। আমরা এখানে প্রথমত দেখলাম কি উপবৃত্ত দেখলাম, তারপরে হচ্ছে পরাবৃত্ত দেখলাম এবং অধিবৃত্ত, আমরা এখানে কণিকের বিষয়গুলো দেখলাম এখানে। এবং আমাদের উৎকেন্দ্রিকতা বলতে আমরা কি বুঝি, তারপরে দ্বিঘাক্ষ রেখা আমরা কি দেখলাম, এই বিষয়গুলো দেখলাম। তো এই অধ্যায়ে মানে এই পারপাসে আমাদের প্রথমত যে আলোচনা করবো সেটা হচ্ছে পরাবৃত্ত নিয়ে আলোচনা করবো এখানে,
পরাবৃত্ত আমরা নিয়ে আলোচনা করবো এখানে। তো পরাবৃত্তের জন্য আমরা যে বিষয়গুলো দেখবো তার আগে আমি একটা এমসিকিউর জন্য বিষয় বলে দেই। আমি বললাম ই এর উপর ডিপেন্ড করে আমরা এখানে নির্ভর করবো যে এখানে এর পরাবৃত্ত হবে নাকি উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে এখানে। আমরা এখানে আমরা এখান থেকে একটু জাস্ট স্ক্রল করে এখানে যাই। এখানেও ঠিকঠাক মতো এখানে নেই। এই যে এখানে দেখুন জেনে রাখো, এখানে কি বলছে জেনে রাখার কথা। এখানে আমরা তো এখানে একটা কনস্ট্যান্ট মান পাইছিলাম না, কনস্ট্যান্ট মানটা কি ছিল এখানে আমাদের এখানে এসপি বাই পিএম এখানে, হ্যাঁ কি ছিল এখানে এসপি বা এখানে কি পিএম এখানে ইজিক্যাল টু আমাদের ই ছিল এখানে। ওকে, এখন ইর মানটা যখন 0 হবে এখানে তখন এটাকে বৃত্ত বলা হয় এখানে, ইর মানটা 0-র জন্য। আর পরাবৃত্তের জন্য আমাদের কি হয়, ইর মানটা 1 হয় এখানে। তার মানে ইর মানটা 1 হলে এখানে এসপি বাই হচ্ছে পিএম ইকুয়াল টু 1 লেখা যাবে, বা এখানে এসপি ইজ ইকুয়াল টু পিএম লেখা যাবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ এখানে। এবং উপবৃত্তের জন্য আমাদের এখানে ইর মানটা 0 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে এখানে, এটা হচ্ছে উপবৃত্তের জন্য কন্ডিশন এখানে। আর অধিবৃত্তের জন্য আমাদের ইর মানটা 1 থেকে মাস্ট বি আমাদের বড় হতে হবে এখানে। ওকে, তো আমরা যেহেতু আমরা এখানে এখন পরাবৃত্তের মধ্যে আছি, এই পরাবৃত্তের আমাদের ইকুয়েশনটা জানবো এখানে। তো পরাবৃত্তের জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে আমাদের এরকম আর কি, যে আমাদের এখানে y স্কয়ার ইকুয়াল টু 4ax এখানে, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন এখানে। তো এই পরাবৃত্তের ইকুয়েশন শুধু এক জায়গাতে আমাদের থেমে নেই, আমরা এখানে কিন্তু দেখুন আমাদের এখানে অনেকগুলো চিত্র দেওয়া যাচ্ছে, একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে, উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে, এবং কি অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো আমরা এখানে বই থেকে এই বিষয়গুলো দেখে নেব। তো এখানে দেখুন এই যে কণিক কিভাবে তৈরি হয় এটা কিন্তু আমরা অলরেডি দেখলাম। এখানে একটা কোণ কাট করছে, করার পরে শীর্ষ থাকবে এখানে, অক্ষ থাকবে এখানে, তারপরে এরকম একটা রেখা রেখা থাকবে আর কি। যাই হোক, একটু পড়ে নেবেন এই বিষয়গুলো এখানে। আচ্ছা, তো আমাদের এখানে এরপরে যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের কণিকের মানে পরাবৃত্তের যে ইকুয়েশনটা এখানে। তো কণিকের জন্য আমরা কি বললাম এখানে, কণিকের জন্য বললাম যে এসপি ইকুয়াল টু পিএম হবে এখানে, কণিক না সরি পরাবৃত্তের জন্য। আমরা এখন আমাদের প্রথম যে অধ্যায়টা এখানে, আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে 6, হ্যাঁ 6 এর এ নাম্বার যে অধ্যায়টা, এটা হচ্ছে পরাবৃত্ত এখানে। ওকে, পরাবৃত্ত। তো মোটামুটি আমরা এখানে পরাবৃত্ত এখন আলোচনা করবো এখানে। তো পরাবৃত্ত আমি দেখলাম যে এরকম একটা আমাদের চিত্র হবে এখানে, প্যারাবোলা বলা হয় এটাকে। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের যে কনস্ট্যান্ট যে মানটা ছিল এখানে, মানে এসপি বাই পিএম এখানে, এসপি বাই পিএম যে মানটা ছিল এখানে, এই মানটা কিন্তু আমাদের এখানে 1 ছিল এখানে। তার মানে এসপি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, পিএম লেখা যাবে এখানে। ওকে, আচ্ছা, এইটা আমি যে লিখতে পারি, তার মানে এখানে আমাদের এগুলো অনেকগুলো ক্যালকুলেশন করে, তার মানে এখানে একটু আমি এখান থেকে দেখাচ্ছি এখানে। এসপি বলতে আমরা কি বুঝতেছি এখানে, এসপি বলতে আমাদের এখানে এই অংশটা বুঝতেছি, এই অংশটা এখানে। ওকে, এই অংশটা আমাদের এসপি বুঝাচ্ছে এখানে। তো এসপি বলতে আমাদের কি লেখা যাবে এখানে, জেড এম, জেড এন লেখা যাবে এখানে, হ্যাঁ জেড এন লেখা যাবে। জেড এন বলতে আমরা কি বুঝতেছি এখানে, জেড এন, জেড এন বলতে আমাদের এখানে জেড, আর হচ্ছে আমাদের এন বলতে আমাদের এই অংশটা বুঝতেছি এখানে। ওকে, এই যে এই অংশটা এখানে। ওকে, আর হচ্ছে আমাদের পিএম বলতে আমরা কি বুঝতেছি, এই যে অংশটা এখানে, এই পিএম, পিএম হচ্ছে আমাদের এখানে কি এজেড প্লাস এন এখানে। এজেড মানে কি, এই অংশটা এই যে এজেড, আর এন বলতে আমাদের এই অংশটা বুঝবে এখানে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই কণিকের ক্ষেত্রে যেহেতু দুটো কনস্ট্যান্ট মান এখানে, হ্যাঁ দুটো যেহেতু কনস্ট্যান্ট মান, তার মানে আমি একটু ইরেজ করে দিচ্ছি এখানে। তো তার মানে কনস্ট্যান্ট মান মানে কি আমাদের এখানে এই যে অংশটা, আমাদের এই অংশটা যেটা আমাদের এখানে জেড এন যে মানটা আছে, জেড এন, এই জেড এন মানে কি লেখা যাবে বলুন তো এখানে, জেড এ মানে এই যে অংশটা লেখা যাবে জেড এ, প্লাস কি লেখা যাবে এখানে, এ এন লেখা যাবে এখানে, এই যে প্লাস এ এন এখানে। ওকে, এটা মূলত করছে এখানে, করার পর ওরা বিভিন্ন ইকুয়েশন টিকুয়েশন করে, বৃত্তের ইকুয়েশন টিকুয়েশন করে একটা একদম নর্মাল একটা ইকুয়েশন আছে, পরাবৃত্তের জন্য সমীকরণ হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এখানে। ওকে, এই সমীকরণটা কার জন্য মূলত, যখন আমাদের এখানে এই পরাবৃত্তটা আমাদের কি থাকবে, এক্স অক্ষের পজিটিভ দিকে থাকবে এখানে, কার দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে এখানে। তো আমরা এরকম এখানে অনেক চারটে এখানে সূত্র হবে এখানে, চারটে সূত্র নিয়ে আমরা এখানে কাজ করব। সো আমরা প্রথমত কণিকটা মানে পরাবৃত্ত আট করার সিস্টেমটাকে জেনে নিই এখানে। তো আমরা এখানে পরাবৃত্ত আট করার সিস্টেমটা জেনে নিই এখানে। ওকে, তো প্রথমে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে আমাদের পরাবৃত্ত এরকম আর কি, যে এটা আমাদের এক্স অক্ষের দিকে থাকবে এখানে। আমি একটু জাস্ট স্পেস দিয়ে লিখি আপনার বোঝানোর জন্য এখানে। এটা মনে করুন এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে। ওকে, এবং আমাদের এখানে একটা অক্ষ আছে যেটাকে আমি নিয়ামক রেখা বলি এখানে। ওকে, কি বলি এটাকে, নিয়ামক রেখা বলি এখানে, নিয়ামক রেখা বলি এখানে। তো এই যে আমাদের পরাবৃত্তটা, এটা কোন দিকে আছে বলুন তো, এক্স অক্ষের দিকে আছে না। একটা বিষয় মাথায় রাখবেন সবসময়, যে অক্ষের দিকে থাকবে 4ax ওই অক্ষ হবে, এবং বাকিটা আমাদের কি ওয়াই স্কয়ার হবে এখানে। ওকে, মানে বাকিটা আমাদেরকে তার বিপরীত মানটা ওয়াই স্কয়ার হবে এখানে। সেম ভাবে আমি যে বলি এরকম, ধরুন আমি এখানে এরকম করলাম, এবার আমি কোন পরাবৃত্তটাকে এই পাশে নিলাম এখানে। ওকে, তো পরাবৃত্ত এটা আমাদের কিন্তু ওয়াই অক্ষ এখানে, ওয়াই ওয়াই ড্যাশ এখানে, এটা হচ্ছে আমাদের এক্স, মানে এক্স যাচ্ছে এখানে। ওকে, তার মানে এই ক্ষেত্রে দেখুন আমাদের এটা কিন্তু আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকে না, তার মানে এখানে লেখা যাবে যেহেতু এক্স অক্ষের দিকে, তার মানে আমাদের কি থাকবে এখানে 4ax থাকবে এখানে। আর আমাদের যেহেতু ঋণাত্মক মাইনাস হবে এখানে, এটা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু,
তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে এখানে -4x লেখা যাবে এখানে। এটা কেন লিখলাম? কারণ এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে এখানে। ওকে, এখন আমি যদি এই পরাবৃত্তটাকে এভাবে লিখি এখানে, ধরুন আমি এখানে এই পরাবৃত্তটাকে এভাবে দিলাম এখানে, এটা আমাদের কিন্তু এক্স অক্ষ এখানে, এক্স এক্স ড্যাশ এটা, এন্ড এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ এখানে, এটা নিয়ামক রেখা হচ্ছে এটা এখানে। ওকে, এটা হচ্ছে নিয়ামক রেখা। তো এখন এটাকে কি বলা যাবে? এটা দেখুন তো আমাদের কোন অক্ষের দিকে? ওয়াই অক্ষের দিকে না? তার মানে লেখা যাবে 4a এখানে, মানে যে অক্ষের দিকে সেটা 4 এর সাথে থাকবে এখানে, এবং আমাদের এখানে বাকিটা আমাদেরকে এক্সেস করা আমাদের এই পাশে থাকবে এখানে। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। আমাদের জাস্ট আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর ট্রাই করতেছি সবগুলো এখানে। এন্ড আরেকটা আমাদের এখানে থাকবে, সেটা হচ্ছে আমাদের এটার হচ্ছে নিচের দিকে এখানে। ওকে, নিচের দিকে আর কি। তো এখন এটাকে আমরা হচ্ছে এক্স অক্ষ বলবো এখানে, এক্স এক্স ড্যাশ এখানে, এন্ড এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই ড্যাশ এখানে। ওকে, এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু ওয়াই এর দিকে, তার মানে লেখা যাবে 4a লেখা যাবে এখানে, আর এক্স স্কোয়ার থাকবে এখানে। যেহেতু আমাদের ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, মানে নিচের দিকে, মানে নেগেটিভ দিক, তার মানে এটা মাইনাস হবে এখানে। আই থিঙ্ক পরাবৃত্ত আপনি এখানে এভাবে চিত্রের সাহায্যে কিন্তু সবগুলো আট করতে পারবেন। তার মানে প্রথম পরাবৃত্ত আমাদের জাস্ট মনে রাখবেন এখানে, এই যে আমাদের এই অংশটা কোন দিকে আছে? এক্স এর দিকে আছে নাকি ওয়াই এর দিকে? তো দেখতেছেন আপনি এটা এক্স এর দিকে আছে এখানে। এক্স এর দিকে থাকলে আমাদের এখানে 4x হবে এখানে। ওকে, মানে এটা যার দিকে থাকবে সেটা 4 এর সাথে 4 এর সাথে ওই মানটা থাকবে এখানে, এন্ড বাকিটা আমাদের ওয়াই স্কোয়ার থাকবে এখানে। এখানেও আমাদের এটা এক্স এর দিকে, তার মানে কি এটা বলতে পারেন যেহেতু নেগেটিভ দিকে, তার মানে কি -4x হবে এখানে। এবার এটা আমাদের কি এখানে ওয়াই অক্ষের দিকে আছে এটা, তার মানে যেহেতু আমাদের পজিটিভ দিকে, মানে 4a হবে এখানে, আর এখানে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এন্ড এটা আমাদের কি -4a হবে এখানে, এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু। ওকে, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে, এই কনিকের মানে পরাবৃত্তের এই বিষয়গুলো বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের পরাবৃত্তের অঙ্কন টঙ্কন আমাদের দেখলাম এখানে। পরাবৃত্তের ক্ষেত্রে কি হলো এখানে, ই এর মানটা এখানে। তো ই কে আমরা কি বললাম? আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। ই হচ্ছে আমাদের ইজ কি বলছে আমরা, ই হচ্ছে কি এখানে উৎকেন্দ্রিকতা, সরি হ্যাঁ, ই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, বা আমাদের এখানে ইন্টেন্সিটি এখানে। ওকে, কি এটা এখানে দেওয়া আছে নামটা এখানে ইন্টেন্সিটি, তাই না? এখানে যে এখানে দেওয়া আছে এখানে ইসেন্ট্রিসিটি আর কি। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমাদের মোটামুটি গেল এখানে এই বিষয়গুলো। এখন আমরা দেখবো এখানে যে হচ্ছে আপনার এখন আমরা কি দেখবো এখানে, এখানে দেখবো হচ্ছে আমাদের কিছু আমাদের পরাবৃত্তের কিছু সমীকরণ দেখবো এখানে, যে মানগুলো আমাদের মুখস্থ না করে বুঝতে হবে এখানে। তো এখানে প্রথমত বলা আছে অক্ষরেখা এখানে, হ্যাঁ অক্ষরেখা, যে সরলরেখা উপকেন্দ্র দিয়ে যায় এবং নিয়ামক রেখার উপর লম্ব, তাকে আমরা কি বলবো এখানে? পরাবৃত্তের অক্ষরেখা বলবো এখানে। মানে উপকেন্দ্র দিয়ে যায়। এখন উপকেন্দ্র বলতে আমরা কি বুঝবো এখানে? উপকেন্দ্র বলতে আমরা কি বুঝবো এখানে? উপকেন্দ্র বলতে আমাদের এই যে এই এসটাকে বুঝবো এখানে। ওকে, এই এসটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এখানে। ওকে, তো অর্থাৎ আমাদের উপকেন্দ্র দিয়ে যাবে, আমাদের এখানে মানটা হচ্ছে এস জেড এস এখানে। জেড এক্স বলতে আমাদের হচ্ছে এই রেখাটা এখানে, এটা হচ্ছে আমাদের অক্ষরেখা বলা হবে এখানে। ওকে, জেড এক্স কি বলা হবে? কি অক্ষরেখা বলা হবে। তার মানে এস কিন্তু আমাদের এখানে উপকেন্দ্র এখানে। ওকে, এস আমাদের কি এখানে উপকেন্দ্র বুঝবো এখানে। ওকে, তারপর আমাদের শীর্ষবিন্দু বলতে এখানে এখানে কি বুঝতেছি এখানে? অক্ষরেখাটি পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে শীর্ষবিন্দু বলা হবে এখানে। অক্ষরেখাটি যেখানে ছেদ করবে, তার মানে আমাদের এই যে অক্ষরেখাটা আমাদের কিন্তু এই উপকেন্দ্রকে কাকে ছেদ করছে? এতে ছেদ করছে এখানে। তার মানে এ হচ্ছে আমাদের কি এখানে শীর্ষবিন্দু বলা হবে এখানে একে। ওকে, তবে উপকেন্দ্রিক দূরত্ব এখানে, উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রের দূরত্ব বলবো এখানে। যেমন আমাদের এসপি এস এ, মানে এসপি বলতে আমরা কি বুঝছি এখানে? এসপি বলতে আমাদের এই যে অংশটা বুঝতেছি এখানে এসপি, তারপরে এস এ হবে এখানে। এস এ বলতে আমরা কি বুঝবো এখানে? এই যে এস এই অংশটা এখানে। তো এই যে উপকেন্দ্র থেকে যে কোনো দূরত্ব এখানে, উপকেন্দ্র মানে এস থেকে আপনি যে কোনো একটা দূরত্ব যখন নির্ণয় করবেন পরাবৃত্তের ক্ষেত্রে, ওটাকে আমরা বলবো পরাবৃত্তের দূরত্ব বলবো এখানে। ওকে, বা উৎকেন্দ্রিক দূরত্ব বলবো এখানে। তারপরে আমাদের এখানে এগুলো জাস্ট পড়ে নেবেন সবগুলো। এখানে উপকেন্দ্রিক জ্যা এখানে কি বলছে? উপকেন্দ্র দিয়ে যায় এমন যে কোনো জ্যাকে আমরা পরাবৃত্তের উপকেন্দ্রিক জ্যা বলবো এখানে। যেমন আমাদের এখানে পিএস দিয়েছে এখানে, উপকেন্দ্র দিয়ে কিন্তু পিএসটা গেছে। দেখুন আমাদের এখানে এই পিএস যে রেখাটা, আমি জাস্ট এটাকে একটু রিমুভ করে দিই সবগুলো। এই পিএস যে রেখাটা আছে এখানে, এটা কিন্তু আমাদের উপকেন্দ্র মানে এস দিয়ে চলে গেছে, তার মানে এটাকে একটা উপকেন্দ্রিক জ্যা বলা হবে এখানে। ওকে, উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব বলা হবে এখানে। যেমন আমাদের এখানে যে উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব তাকে উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব বলা। যেমন এল এস এল ড্যাশ এখানে। তো এল এস এল ড্যাশ বলতে আমরা কি বুঝতেছি এখানে বলুন তো? এখানে এল, এখানে এল বলতে আমরা কি বুঝতেছি এখানে? এল কোথায় এখানে? এখানে তো এল এখানে নেই এখানে, তাই না? এখানে এল অ্যাকচুয়ালি এখানে নেই। এল নাকি এখানে কি আছে? এল এস এল ড্যাশ এখানে। ওকে, মানে এই ব্যাপারটা হচ্ছে এটা আর কি। আমাদের এখানে এই দূরত্বটাকে বুঝবো এখানে, মানে এখানে আট করা নাই আর কি, এই এটা আর কি এখানে।
মানে এই যে উপকেন্দ্র দিয়ে যাচ্ছে এখানে, এই উপকেন্দ্র দিয়ে আমাদের যে দূরত্ব আছে এখানে, এটা হচ্ছে নাভি বা লম্ব রেখা এখানে। ওকে, মানে এই যে এই রেখাটা আমাদের এখানে নাভি বা লম্ব রেখা এখানে। আমি এখানে যে ড্রয়িং এ দেখাই এখানে, তাহলে বেটার হবে এখানে। এটা আমাদের উপকেন্দ্র এখানে থাকবে। তো এই বরাবর যে একটা লম্ব রেখা টানবো, এটা আমাদের কি, এটা যে এল দেই, এটা এস এল ড্যাশ এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের কি নাভি বা উপকেন্দ্রিক লম্ব রেখা এখানে। মানে উপকেন্দ্রের উপর যে লম্ব হবে এখানে, সেটাকে আমরা বলবো কি উপকেন্দ্রিক লম্ব রেখা বলবো এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো আমাদের একটু মুখস্থ হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমাদের এখানে কি 4a এখানে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝতেছি এখানে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এসএল বুঝতেছি এখানে। ওকে, এসএল বলতে আমাদের কি এখানে এই অংশটা, এখানে এই অংশটা বুঝতেছি এখানে, এই অংশটা। এসএল যে কথা, এলএম কিন্তু একই কথা। এলএম বলতে আমাদের এই অংশটা কিন্তু একই কথা এখানে, সেম দূরত্ব এখানে। আবার জেডএস কিন্তু একই কথা। জেডএস বলতে আমাদের এখানে এই অংশটা বুঝতেছি, কারণ আমাদের এখানে যদি এখানে এম এবং এল পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমাদের এম এল যে কথা এখানে, জেডএস কিন্তু একই কথা এখানে, জেড এস। ওকে, জেড এস এখানে, এটা কিন্তু আমাদের সেম দূরত্ব হবে এখানে। তো জেড এস মানে কি লেখা যাবে এখানে, জেড এস বলতে আমরা বুঝবো এখানে যে জেড এ প্লাস এস এ এস এখানে। ওকে, জেড এ প্লাস এ এস এখানে, যেখানে আমাদের এখানে কি এ দূরত্ব, মানে ধরুন আমাদের এখানে এস থেকে, মানে আমাদের এখানে জাস্ট একটা বিষয় বলে দেই যেটা আমি এখনো বলিনি। এটা যে আমাদের নিয়ামক রেখা এখানে, হ্যাঁ নিয়ামক রেখা, নিয়ামক রেখা, এটা যে ওয়াই অক্ষ থেকে, হ্যাঁ ওয়াই অক্ষ থেকে আমাদের উপকেন্দ্রিকতা, মানে উপকেন্দ্রিক যে আমাদের দূরত্ব আছে এখানে, বা উৎকেন্দ্রিকতা যেখানে আছে এখানে, বা উপকেন্দ্র যেখানে আছে এখানে, এই দূরত্ব যা হবে এখানে, এবং আমাদের এখানে যে এই দূরত্বটা, আমাদের এই দূরত্ব সমান আর কি এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে এর দূরত্ব, এই যে এই দূরত্বটা, এবং আমাদের এখান থেকে এই দূরত্ব আমাদের পরস্পর সমান এখানে। ওকে, তার মানে আমাদের এটাকে যদি আমি এই নামকরণ করে দিই এখানে, এখানে দেওয়া আছে এখানে যে আমাদের এটাকে জেড দিয়েছে এখানে, এখানে কি বলছে এটাকে জেড দিয়েছে এখানে। তো এই জেড থেকে এর দূরত্ব এবং এ থেকে এস এর দূরত্ব যদি এ করে হয় এখানে, স্মল এ করে হয়, তাহলে আমাদের এটাকে লেখা যাবে না এ প্লাস এ মানে কি 2a লেখা যাবে এখানে। দ্যাটস আমাদের এখানে এ প্লাস এ মানে 2a যদি হয়, তাহলে আমাদের এই অংশটা যদি 2a হয়, তাহলে আমাদের এই নিচে আরেকটা অংশ না, এটা আমাদের কি 2a। তো 2a প্লাস 2a মানে কি 4a হবে এখানে, 4a। তার মানে এই 4a হচ্ছে কি উৎকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে। তো উৎকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে আমাদের এখানে এই বরাবর যে দূরত্বটা আমরা পাবো এখানে, তার মানে আমাদের এই যে এই মোট দূরত্ব যেটা আমাদের এখানে আছে, কোথায় গেল এটা, এই যে এখানে আর কি। হ্যাঁ, আমাদের এখানে এই যে মোট দূরত্ব এখানে, এখান থেকে শুরু করে আমাদের এখানে এল ড্যাশ পর্যন্ত এই দূরত্ব হচ্ছে 4a এখানে। ওকে, এটা হচ্ছে উৎকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে। আচ্ছা, উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে দেখবো। তারপরে আমাদের এখানে কি দেখবো, এখানে এই সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ গুলো দেখার ট্রাই করতেছি এখানে। একটু আমি প্রথম চিত্রটা নিয়ে কাজ করি এখানে, প্রথম চিত্রের জন্য একটু ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা, একটু লেন্থলি হবে ভিডিওটা একটু। ওকে, তো স্টেপ বাই স্টেপ দেখবেন এখানে। তো এটা আমাদের তো এক্স অক্ষ এখানে, এক্স অক্ষ এটা, এবং এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ এখানে, ওয়াই ড্যাশ এখানে। আর এটা হচ্ছে নিয়ামক রেখার জেড। ওকে, এটা একটা নাম দেওয়া আছে, যাক নাম একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। দেখুন তো আমাদের এখানে এই যে এটা এক্স অক্ষ, এটা শীর্ষবিন্দু এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে এটা। হ্যাঁ, আচ্ছা, আর এটাকে আমরা কি বলি উপকেন্দ্র বলি। এটা আমাদের এখানে যে দূরত্ব, এখান থেকে এই দূরত্ব যে এ হয় এখানে, মানে আমাদের এখানে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্ব যে এ হয়, তাহলে আমাদের a,0 না, কারণ আমরা জানি এক্স অক্ষের ওপর ওয়াই এর মান 0, তার মানে x,0 লেখা যাবে। তার মানে এই পয়েন্ট আমাদের কিন্তু এক্স অক্ষের ওপর, তার মানে লেখা যাবে a,0 লেখা যাবে এখানে। আমরা কিন্তু প্রথম যে স্টেপটা সেটা যাচ্ছে এখানে। তো আমরা এখানে একবারে কি করি, এখানে এই গ্যাপগুলো এখান থেকে দেখি এখানে, এই যে আমরা এখান থেকে দেখবো, এখান থেকে দেখি এখানে। ওকে, আপনার বইয়ে দেখবেন যে এরকম একটা চার্ট পাবেন এখানে, চার্টটা মানে বুঝতে পারলে হয়ে যাবে এখানে। আমরা এই স্টেপ বাই স্টেপ গুলো দেখি এখানে। এখানে বলা আছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে। ওকে, আমরা প্রথমত উপকেন্দ্রিক স্থানাঙ্কটা পেলাম এখানে, যেটা আমাদেরকে a,0 এখানে, কি এটা a,0 এখানে। ওকে, এটা কার জন্য, যখন আমাদের চিত্রটা কি হবে এখানে এক্স অক্ষের পজিটিভ দিকে থাকবে এখানে, এক্স অক্ষের পজিটিভ দিকে। ওকে, কিন্তু যদি আমাদের এরকম হয় যে আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে যে হয় এখানে মানটা, মানে এরকম যে হয় এখানে, যদিও এখানে চিত্র ওভাবে সুন্দর আর্ট হচ্ছে না এখানে, একটু বুঝাই নেবেন এখানে, মানে আসলে ভালো না হলে আসলে কোথাও ভালোই হয় না এখানে, এইরকম আর কি হবে। তার মানে এই পয়েন্টে না এখানে, তার মানে এটাকে আমি যদি এক্স ওয়াই ড্যাশ ধরে এখানে, এটা আমাদের এক্স ড্যাশ ধরে এখানে যদি আমি এক্স ড্যাশ ধরে এখানে, এটা আমাদের এক্স ড্যাশ না এখানে, আর আমাদের জেড এখানে, এটা হচ্ছে এ আর কি এখানে। ওকে, তার মানে এই পয়েন্টে কি বলতে হয়, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক না, ঋণাত্মক দিকে কি হয় মানে মাইনাস a,0 হয় না, তার মানে আমাদের এর জন্য কিন্তু মাইনাস এখানে কি a,0 হবে এখানে। এটা আমাদের উপকেন্দ্র এখানে। একটা হচ্ছে আমাদের এক্স অক্ষের পজিটিভ দিকে যখন পরাবৃত্ত থাকবে তখন আমাদের উপকেন্দ্র কত হবে, a,0 পাবো, এবং নেগেটিভ দিকে থাকলে কি পাবো এখানে, মাইনাস a,0 পাবো এখানে। ওকে,
তারপরে আমাদের এখানে যদি আমাদের এরকম হয় যে ওয়াই অক্ষের দিকে যদি থাকে, এখানে ওয়াই অক্ষের দিকে মানে কি আমাদের এরকম আর কি যদি থাকে, তো ওয়াই অক্ষের দিকে থাকলে কি হবে এখানে আমাদের দেখুন আমাদের এরকম থাকে যদি, তার মানে এই পয়েন্ট আমাদের আছে। তো এখানে আমাদের এস কত লেখা যাবে, উপকেন্দ্রকে লেখা যাবে কি, আমরা জানি ওয়াই অক্ষের উপর কি বলতে, এখানে ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0, তার মানে 0 কমা কি লেখা যাবে, এ লেখা যাবে, কারণ দূরত্ব তো সমান এখানে এ, লেখা যাবে এখানে 0 কমা এ লেখা যাবে এখানে। ওকে, এন্ড সেম ভাবে যদি আমাদের এখানে হয় ধরুন আমাদের 0 কমা এটা এ, এটা যদি নিচের দিকে যদি থাকে এখানে এরকম যদি নিচের দিকে থাকে এখানে, তাহলে কি হবে এখানে এই মানটা কত হবে, এটা 0 কমা মাইনাসে হবে এখানে। ওকে, 0 কমা মাইনাসে হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন আমাদের এখানে যে উপকেন্দ্র পেলাম এখানে শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু স্থান কত হবে এখানে। আচ্ছা, শীর্ষবিন্দু বলতে আমরা কি বুঝি এখানে, ধরুন এই যে এ হচ্ছে আমাদের শীর্ষবিন্দু বা মূল বিন্দু এখানে। ওকে, আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় কি 0 0 হয় এখানে। ওকে, 0 0, তাহলে আমাদের শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক কত হবে এখানে, অল টাইম এ এর স্থানাঙ্ক 0 0 হবে এখানে। এটা সবার জন্য, আপনি এটা যে যে পাশে নেন এখানে, এটা তো সবসময় এক্স অক্ষের সাথে অথবা ওয়াই অক্ষের সাথে থাকবে এখানে। তার মানে আমাদের মূল বিন্দু বা আমাদের শীর্ষবিন্দু দূরত্ব সবসময় কি 0 0 হবে এখানে। এর জন্য আমাদের 0 0, এর জন্য 0 0 হবে এখানে এর মান। তো এখানে আমাদের এই মানটা দেওয়া আছে এখানে, শীর্ষবিন্দুর দূরত্ব যেমন আমাদের এক্স 0 0 দেওয়া আছে এখানে। আমরা মোটামুটি এই দুটো মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের জন্য পড়তেছি এবং কি বলতো এখানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের জন্য পড়তেছি এখানে। এখন বলছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, এখানে নিয়ামক রেখা, নিয়ামক রেখাটা আমি স্থানাঙ্ক বের করতেছি এখানে। নিয়ামক রেখার জন্য কি হবে এখানে দেখুন, তো আমি এখানে এক্স অক্ষের জন্য একটু দেখি এখানে, এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই ড্যাশ এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স এক্স ড্যাশ, আমরা এখানে এই মানটা পেলাম কত এখানে, এস এ কমা 0 পেলাম এখানে। এখন নিয়ামক রেখা মানে আমাদের এই রেখাটা এখানে, যে এই যে এটা আর কি, এটা একটা নাম দেওয়া আছে এখানে, আমি বই থেকে নামটা একটু নিয়ে নেই তাহলে বেটার হবে এখানে। এটা হচ্ছে মনে করুন এখানে দেওয়া আছে এখানে কি নাম এখানে, এটা নাম দেওয়া আছে এখানে এম এম ড্যাশ দেওয়া আছে এখানে, নিয়ামক তো এম দিয়ে দিয়েছে এখানে। ওকে, তো এখানে এই যে এম এম ড্যাশ এখানে, এম এম ড্যাশ এখানে। ওকে, দেখুন তো আমাদের নিয়ামক রেখাটা কি আছে বলুন তো, এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে না, তার মানে এই স্থানাঙ্ক কত হবে এখানে, মাইনাস এ কমা 0 হবে এখানে, কারণ আমরা জানি এই দূরত্ব কত কেন বলতো এ, আবার এই দূরত্ব কত কেন বলতো এ না। আমরা কি এই বিষয়গুলো বুঝতে পারতেছি, তার মানে এই দূরত্ব এ, এই দূরত্ব এখানে এ, তার মানে এখান থেকে নিয়ামক রেখা যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, তার মানে নিয়ামক রেখার দূরত্ব স্থানাঙ্ক কত হবে এখানে, মাইনাস এ কমা 0 হবে এখানে। আমি লিখলাম যে মাইনাস এ কমা 0 এখানে। ওকে, এন্ড সিমিলার হতে যখন আমি এখানে এরকম চিত্রটা আর্ট করবো এখানে, যখন আমি এরকম চিত্রটা আর্ট করবো এখানে, তখন নিয়ামক রেখা কিন্তু এই পাশে থাকবে এখানে, কারণ যখন আমাদের এক্স অক্ষের পজিটিভ দিকে নিয়ামক রেখা থাকবে এখানে, এটা হচ্ছে আমাদের এম ড্যাশ, এটা হচ্ছে এম, আর এখানে কত এখানে বলতো এখানে এটা এ, এখানে এখানে এ না, এটা জেড এখানে, তো এ হচ্ছে আমাদের এটা এখানে। ওকে, আর এটা হচ্ছে এস পেলাম এখানে, এস কত ছিল এখানে, মাইনাস এ কমা 0 ছিল এখানে। ওকে, তার মানে এই যে জেড অক্ষটা এটা কত হবে এখন, এ কমা 0 হবে না এখানে, কারণ আমাদের এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে নিয়ামক রেখা এখানে। এন্ড সিমিলার হতে যখন আমি এখানে উপর নিচের জন্য দেখবো এখানে, তো উপর নিচের জন্য কি হবে এখানে, নিয়ামক রেখাটা হচ্ছে এম এম ড্যাশ হবে এখানে, এটা জেড হবে এখানে। আবার এখানে কত হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ এক্স হবে এখানে, এটা কি ওয়াই ওয়াই ড্যাশ হচ্ছে এখানে। আমরা কিন্তু অলরেডি উপকেন্দ্র বুঝছি এখানে, তার মানে এখানে আমাদের নিয়ামক এই বিন্দুটা কত হবে এখানে। এবার দেখুন আমাদের এই মানটা কি হচ্ছে বলুন, এখানে এখানে ওয়াই অক্ষের উপর আছে, তার মানে কি এক্স এর মান 0, এবং এটা কিন্তু আমাদের এই মূল বিন্দু থেকে নিচের দিকে আছে, তার মানে মাইনাসে হবে এখানে। ওকে, তো দেখুন আমাদের এই মানটা কি আছে এখানে, 0 কমা মাইনাসে আছে, তার মানে এই চিত্রের জন্য এখানে এটা এই চিত্রের জন্য। আবার এটা যখন উল্টো পাশে যাবে এখানে, যখন আমাদের কি হবে 0 কমা মাইনাসে না, এটা প্লাসে হবে তখন ওই জন্য। ওকে, আচ্ছা, তারপরে এখানে অক্ষরেখার সমীকরণ, এখানে অক্ষরেখার সমীকরণটা আমরা কিভাবে বের করবো এখানে, এখানে একটু দেখুন এই যে এখান থেকে দেখাচ্ছি আমি, অক্ষরেখা মানে কি এখানে অ্যাকচুয়ালি আমাদের এই পরাবৃত্ত কোন অক্ষের উপর আছে এখানে। ধরুন আপনি টেবিলের উপর একটা গ্লাস রাখছেন, এখানে টেবিলের উপর কি রাখছেন, গ্লাস রাখছেন, তো আমি গ্লাসটা মোটামুটি এভাবে রাখছি এখানে, ধরুন এটা একটা গ্লাস এখানে রাখছেন আপনি, তাহলে এই টেবিলের উপর গ্লাসটা আপনি যদি আটা দিয়ে রেখে দেন, তাহলে আমাদের টেবিলটা এইভাবে বাঁকা করলে কি হবে বলুন তো, এখানে গ্লাসটা এইভাবে বাঁকা হবে না। তাহলে এখন আমাদের এটা কিন্তু এক্স অক্ষের আছে এখানে, এক্স অক্ষের উপর আছে এখানে গ্লাসটা, আর যখন আমি এভাবে বাঁকা করে রাখবো তখন এটা কিন্তু ওয়াই অক্ষের উপর আছে, তাই না। তার মানে আমাদের যখন যে অক্ষের উপর থাকবে তখন আমাদের ওই অক্ষের মান 0 হবে এখানে। তার মানে এখানে এখানে দেখুন এই নিয়ামক রেখা কার উপর আছে এখানে, ওয়াই এর উপর আছে এখানে, এই প্রথমটা এখানে এটা কি আছে এখানে, ওয়াই অক্ষের উপর আছে এখানে, এই আমাদের পরাবৃত্তটা, তার মানে এখানে ওয়াই ইকুয়াল টু 0 হবে এখানে, এটা অক্ষরেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল টু 0 অক্ষরেখার সমীকরণ এখানে। ওকে, আর এটা আমাদের কার উপর আছে এখানে, দেখুন এটা আমাদের ওয়াই অক্ষের উপর আছে, তার মানে এখানে আমাদের ওয়াই ইকুয়াল টু 0 হবে এখানে। এখানে দেখুন এই পরাবৃত্ত কার উপর আছে, এক্স এর উপর, তার মানে এখানে এক্স ইকুয়াল টু 0 হবে এখানে, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। ওকে, অক্ষরেখার সমীকরণ, রেখার সমীকরণ এখানে। তো এখানে আমি সেম ভাবে করবো এখানে, যে কোনো আমাদের এখানে এইটা আমাদের ওয়াই অক্ষের উপর আছে মানে কি ওয়াই ইকুয়াল টু 0, এখানে এক্স ইকুয়াল টু 0 এখানে। ওকে, আচ্ছা, নিয়ামক রেখার সমীকরণ এখানে দেখবো, এখানে নিয়ামক রেখার সমীকরণটা কত হবে এখানে,
আমরা জাস্ট এখান থেকে একটু দেখি, যেহেতু আমাদের এখানে নিয়ামক রেখাটা এই বরাবর গিয়েছে এখানে এক্স মানে এ দূরে গিয়েছে এখানে, ওকে কি দূরে গেছে, এ দূরে গেছে, আর কোন অক্ষ বরাবর গেছে, এক্স অক্ষ বরাবর। তার মানে আমাদের এখানে দেখুন এর জন্য কত হবে এখানে, এক্স ইকুয়াল টু মাইনাসে হবে না, কারণ আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, তার মানে এক্স অক্ষের দিকে গেছে মানে এক্স ইজ ইকুয়াল টু কত এখানে মাইনাসে, তার মানে এই মাইনাস এটা এই পাশে গেলে প্লাস হবে না, তো এক্স প্লাস এ ইকুয়াল টু 0 লেখা যাবে। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এটা, ওকে এটা কি নিয়ামক রেখার সমীকরণ, এখানে রেখার সমীকরণ। তো আপনি যদি এখানে এই বিষয়টা দেখেন, এখানে এই জাতি কি হবে, এখানে আমাদের এক্স অক্ষ থেকে কি বলতে আমাদের এ দূরে গেছে এখানে, তার মানে এক্স অক্ষ বরাবর পজিটিভ দূরে গেছে, তার মানে এখানে প্লাস এ, তার মানে এখানে লেখা যাবে এখানে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, উল্টো দিকে হবে এখানে। অ্যান্ড সিমিলার হতে আমাদের যেটা হবে, এটা আমাদের ওয়াই অক্ষের দিকে গেছে এখানে এ বরাবর, তাহলে ওয়াই অক্ষের দিকে কি পজিটিভ দিয়ে গেছে, তার মানে লেখা যাবে এখানে, সরি এখানে একটা ভুল বললাম, এটা এক্স অক্ষ এখান থেকে না, এখানে এ বরাবর নেগেটিভ দিয়ে গেছে না, তাহলে লেখা যাবে ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এখানে হবে, এখানে এত ভুল হলে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ হবে এখানে, তার মানে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এখানে, কার জন্য, এটার জন্য ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। অ্যান্ড সেম ভাবে আমরা যদি এখানে এখানে করি, মানে যখন উল্টা ভাবে করবো এখানে, এর জন্য কত হবে এখানে বলতো, এখানে ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে, যেহেতু আমাদের এটা পজিটিভ দিকে ওয়াই ইকুয়াল টু এ হবে এখানে, তার মানে ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0 হবে এখানে। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এখানে, ওকে। তারপর হচ্ছে উৎকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখানে লম্বের সমীকরণ। উৎকেন্দ্রিক লম্বের সমীকরণ বলতে আমরা কি বুঝতেছি এখানে, মানে উৎকেন্দ্রের ওপর মানে উপকেন্দ্রের উপর যে লম্বটা হবে এখানে, উপকেন্দ্রের উপর যে লম্বটা হবে এখানে। তো আমরা কিন্তু এখানে দেখছিলাম এখানে উপকেন্দ্রের উপর যে লম্বটা ছিল এখানে, এটার দূরত্ব কিন্তু এ ছিল এখানে, এই যে এখান থেকে আমি দেখে নেই, এই যে এই দূরত্বটা এখানে, এই যে এখানে আর কি, এখানে হচ্ছে সরি আমরা এখানে এখানে ছিলাম অ্যাকচুয়ালি, আমরা একটু আগে ছিলাম এখানে, এই এখানে এটা আর কি, এই মানটা এখানে। তো উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা মানে সমীকরণ যেটা, সেটা আমাদের এ হবে এখানে, ওকে কি হবে এখানে, এ হবে এখানে, এক্স ইকুয়াল টু এ হবে এখানে, কি হবে এক্স ইকুয়াল টু এ, কারণ আমাদের এটা কি আছে এখানে, এটা আমাদের ওয়াই অক্ষের উপর আছে এখানে, ওকে এটা কার উপর আছে, ওয়াই অক্ষের উপর আছে এখানে। তো ওয়াই অক্ষের উপর থাকলে আমাদের এক্স ইকুয়াল টু কি হবে, এ হবে এখানে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে। তো উপকেন্দ্রিক লম্ব বলতে আমাদের এখানে যে অংশটা, এই যে এটা আর কি, তো এক্স এর দিকে পজিটিভ দিকে না, মানে এক্স এর দিকে পজিটিভে না, এই যে এই বরাবর, এটা তো আমাদের এ দূরে আছে তাই না, এ দূরে আছে এখানে, তার মানে এ দূরে যদি থাকে এটা, মানে আমি একটু এখান থেকে দেখাচ্ছি এখানে, ধরুন আমাদের এখানে না বুঝলে আসলে এগুলো সলভ করে লাভ নেই। তার মানে এস এটা কত, এ কমা 0 না, তার মানে এই বরাবর দূরত্ব এ তাই না, তার মানে এক্স অক্ষের দিয়ে কি এ দূরে না, তার মানে লেখা যাবে না উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে এখানে, এক্স ইকুয়াল টু এ হবে এখানে। বা লিখতে পারেন এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 লিখতে পারেন এখানে, বা আপনি যদি এখানে এটাকে যদি এই পাশে দেন এখানে, ধরুন আমাদের এটাকে যদি আপনি এই পাশে চিত্রটা দিয়ে দেন এখানে, তাহলে আমাদের উপকেন্দ্র এখানে যাবে, তখন আমাদের লেখা যাবে এখানে এক্স, সরি এক্স না সরি এক্স ইজ ইকুয়াল টু মাইনাসে হবে, বা এখানে লেখা যাবে এখানে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হবে এখানে। এটা হচ্ছে এর জন্য এখানে। এন্ড যখন আপনি এখানে এরকম নেবেন যে আপনার উলম্ব বরাবর এভাবে নেবেন যখন দেখেন, তখন কত হবে এখানে, এটা হচ্ছে উপকেন্দ্র হবে। তো এর লম্বের সমীকরণ কত হবে এখানে, এক্স না এখানে এখানে ওয়াই, হ্যাঁ ওয়াই, আর আমাদের কত পজিটিভ দিকে না, ওয়াই ইকুয়াল টু এক্স, মানে ওয়াই ইকুয়াল টু এ, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ ইকুয়াল টু 0 হবে এখানে, ওকে। অ্যান্ড সিমিলার হতে যখন নিচের দিয়ে করবেন এখানে, নিচের দিকে তখন কত হবে এখানে, এটা না, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কত লেখা যাবে এখানে, মাইনাসই লেখা যাবে, কারণ আমাদের এটা নিচের দিকে আছে এখানে, নিয়ামক রেখা নিচের দিকে, তাহলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0 লেখা যাবে না এখানে। তো আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন, এখানে দেওয়া আছে এখানে। এবং হচ্ছে আমাদের কিন্তু শীর্ষের স্পর্শক সমীকরণ। তো আমরা এখানে যে অক্ষরেখা যে সমীকরণটা পেলাম, এই অক্ষরেখার সমীকরণ একটা জিনিস মনে রাখবেন, শীর্ষের স্পর্শকের সমীকরণ কি হবে, পরস্পর উল্টো হবে এখানে, ওকে। এটা আমাদের এখানে ওয়াই ইকুয়াল টু 0 হলে আর কি এক্স ইকুয়াল টু 0 হবে এখানে, এখানে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0 হবে এখানে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর সমীকরণ পেলাম কত এখানে, 4 পেলাম, এটা অল টাইম 4 মানে মডুলাস অফ 4 এখানে, তার মানে অল টাইম পজিটিভ হবে এখানে, ওকে। আর আমাদের এই বাকি দুটো আমাদের এখন লাগছে না, আমরা যখন ম্যাথ করবো তখন দেখবো এখানে, ওকে। তো আমাদের এভাবে করে কিন্তু আমরা এখানে সমীকরণগুলো যদি বুঝতে পারি, তাহলে আমাদের সবগুলো ম্যাথে আমরা করতে পারবো এখানে। এখন আমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলগুলো যদি সলভ করি তাহলে আমাদের একটু কনসেপ্টগুলো আরো একটু ক্লিয়ার হবে এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এক্সাম্পলগুলো আমরা সলভ করবো এখানে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।